আচ্ছা রতনদা, সবাই বলে যেখানে অন্ধকার সেখানে নাকি ভূত দেখা যায়। এটা কি সত্যি? তুমি কি দেখেছো? রতনদা বলল, মাঝে মধ্যে ভাবি, তোরা যতটা প্রশ্ন আমাকে করিস তত প্রশ্নের উত্তর বোধ হয় আমি আমার সারা জীবনের পরীক্ষাতেও লিখিনি। অবশ্য তোরা ভূত বলতে বিদেশি ছবির মতো রংচং মাখা মানুষ বুঝিস, তাহলে তা বৃথা। এমন সময় ঘরে প্রবেশ করতে করতে রাম বলল, আরে এ তো দেখছি বেশ ভালো মতো ভূত নিয়ে আড্ডা জমেছে। আচ্ছা, ভূতেরা নাকি মানুষের ঘাটটার মুটকে দেয়? রতনদা বলল, আচ্ছা, তবে তোদের একটা গল্প বলি, শোন। অনেকদিন আগে এক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। নাম সুরেশ। একই সাথে কলেজে পড়েছি। অনেকদিন দেখা হয়নি, তাই তার চিঠির অনুরোধে তার বাড়ি গেলাম। তার বাড়ি ছিল বর্ধমান জেলার এক গ্রামে। নামটা না হয় নাই বললাম। তার চিঠির উত্তরে যাব জানিয়ে দিলাম। চিঠির জবাব দেওয়ার এক সপ্তাহ পর তার গ্রামে গিয়ে পৌঁছলাম। ট্রেন থেকে নেমে দেখি সুরেশ হাসি মুখেই আমার জন্য অপেক্ষা করছে। একসাথে হাঁটতে হাঁটতে তার বাড়ি পৌঁছালাম। শহরের মানুষ, তাই গ্রাম্য পরিবেশটা বেশ ভালোই লাগছে। বাড়ির উত্তরে একটা বকুল গাছ। বাড়িটি পুরানো হলেও বেশ ছিমছাম। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সুরেশ আমাকে আমার ঘর দেখিয়ে দিল। ঘরটা বেশ পরিষ্কার, সুন্দর করে গোছানো। টেবিলে ফুলদানিতে রজনীগন্ধা রয়েছে। জানালার কাছে একটা চেয়ার পাতা। ঘরটা আমার বেশ লাগলো। ঠিক তখনই সুরেশ আমায় বলল, তুই বস, আমি বাদলকে রান্নার কথা বলে আসছি। বাদল হলো সুরেশের বাড়ির কাজের লোক। আমি ঘরটা ভালো করে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সুরেশ নিচে থেকে ফিরে এলো। বলল, বল, কেমন লাগলো ঘরটা? খুব সুন্দর। এই বাড়ি আমার ঠাকুরদার বাবার আমলের। তারপর আমি আর সুরেশ জমিয়ে গল্প করলাম। কিছুক্ষণ পর বাদল এসে বলল, বাবু, খাবার হয়ে গেছে, খেতে আসুন। খেতে বসে দেখি কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি এবং সাথে একটা সিদ্ধ ডিম। খুবই সুস্বাদু রান্না। বাহ বাদলদা, তোমার হাতের রান্নার তো কোনো জবাবই নেই। আজ অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খাচ্ছি। বাদলদা একটু মুচকি হাসল। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। সুরেশ আমার পাশের ঘরেই আছে। কোনো অসুবিধা হলে জানাতে বলেছে। আমি নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ি। রাত তখন কত জানা নেই। একটা শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো শব্দটা বকুল গাছের দিক থেকেই আসছে। আমি উঠে জানালার কাছে গেলাম। চারিদিক চাঁদের আলোয় ঝকঝক করছে। দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। যতই নিচে নামি শব্দটা ততটাই স্পষ্ট হতে থাকে। আমি চিৎকার করে বললাম, কে কে ওখানে? শব্দটা হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ফিরে এলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সুরেশকে কথাটা জানানোর পর সে একটু কেমন মতো হয়ে গেল। তারপর বলল, আরে ও কিছু না, বকুল গাছে বাদুড়ের বাসা।
ওদের হয়তো ডানার ঝটপটানি শুনে থাকবি। কিন্তু কেন জানি না ওই শব্দটাকে বাদুড়ের শব্দ মনে করতে দ্বিধা হচ্ছিল। চা খাবার পর সুরেশ আমাকে বলল, আমি বাইরে যাচ্ছি, তুই থাকিস। কিছু দরকার হলে বাদলকে জানাস, আমি তাড়াতাড়ি ফিরবো। আমি ঘরে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। সেদিন রাত্রে আমায় একাকেই খেতে হলো। সুরেশ এখনো ফেরেনি। উত্তরে সে বলল, আজকে বাবু অনেক রাত্রে ফিরবেন। কি কাজ করে সুরেশ, এত দেরি করে বাড়ি ফেরে? বাদল কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আমার মনে হলো কোথাও একটা রহস্য আছে। এই সব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। গত রাতের মতো আজও সেই শব্দটা শোনা যাচ্ছে। তাড়াতাড়ি বাইরে গেলাম, তখনও শব্দটা থেমে গেল। মনে হলো সে যেন আমার আশার অস্তিত্ব বুঝে ফেলেছে। আমি চারিদিকটা ভালো করে দেখলাম, কিন্তু না, কিছুই তো নেই। আমি আর দাঁড়িয়ে না থেকে ঘরে ফিরে এলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সুরেশ আমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে। তাকে কথাটা বলতে সে বলল, তোর এই শব্দের রহস্য আজ রাতেই ভেদ করব। রাতে খাওয়া সেরে জাগার জন্য দুজন তাজ নিয়ে বসে পড়লাম। ঘড়ি জানান দিল 12:30। কিন্তু কোনো শব্দই শোনা গেল না। সুরেশ তো রেগে গিয়ে কয়েকটা কথাই শুনিয়ে দিল। মনে মনে ভাবলাম, শব্দটা সত্যিই হয়তো বাদুড়ের ডানার শব্দ। সুরেশ নিজের ঘরে চলে গেল। আমি আলো নেভিয়ে শুয়ে পড়লাম। ঘন্টাখানেক কেটেছে, এমন সময় আবার সেই শব্দ শোনা গেল। এবার এক মুহূর্তের জন্য আমার গা ছমছম করে উঠল। জানালা খুলে দেখি বকুল গাছটির তলায় কেউ একজন দাঁড়িয়ে আছে। আবছা আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আমি বাইরে বেরোলাম, তারপর ছুটে বকুল গাছের কাছে গেলাম। কিন্তু কই, কাউকেই তো দেখছি না। ছোট্টর নয় তো? আমার পায়ের শব্দ শুনতে পেয়ে পালিয়েছে হয়তো। এই করে করে আমার রাতের ঘুমের 12টা বাজছে। দুস, এই বলে আমি সেখান থেকে চলে এলাম।